স্বাগত জানাচ্ছি টিবিএন 24 এর নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিসের সাথে আছি তাহিয়া রুবাইয়া তপলা। আজ আমরা কথা বলবো ইমিগ্রেশন নিয়ে এবং আলোচনায় গুরুত্ব পাবে ডোমেস্টিক ভায়োলেন্সের যারা ভিকটিম রয়েছেন তারা কিভাবে এই দেশে নিজেদের ইমিগ্রেশন স্ট্যাটাসের যে প্রসেসিং সেটি করবেন। ডোমেস্টিক ভায়োলেন্সের আরও যাবতীয় বিষয় থাকবে, সেই সাথে ইমিগ্রেশন সংক্রান্ত যদি আপনার কোনো প্রশ্ন থাকে আপনি টেলিভিশনের স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে করতে পারেন, অথবা টিবিএন 24 আমাদের ফেসবুক পেজ রয়েছে সেখানেও আপনি প্রশ্ন করতে পারেন, যে কোনো মতামত দিতে পারেন। ইমিগ্রেশন সংক্রান্ত আপনার যে কোনো প্রশ্নের উত্তর দিতে আমার সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন অ্যাটর্নি মীর মিজান। স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। জি, আমরা আলোচনা শুরু করব যেমনটা দর্শকদেরকে বলছিলাম যে আমরা ডোমেস্টিক ভায়োলেন্সের যে ভিকটিম তাদের বিষয়টা আজকে আলোচনায় রাখতে চাই, তাদের বিষয়টাতে গুরুত্ব দিতে চাই। ইমিগ্রেশনের আরও নানাবিধ বিষয় তো থাকছেই। এটাই আপনার কাছে জানি যে ডোমেস্টিক ভায়োলেন্সের যারা ভিকটিম তারা কি নিজেদের ইমিগ্রেশন স্ট্যাটাস যেটা রয়েছে সেইটার ক্ষেত্রে কি কোনো বাড়তি সুযোগ সুবিধা পাবেন কিনা? বাড়তি না হোক, আমি কয়েকটা ব্যাপারে একটু আলাপ করতে চাই। যেমন যার অলরেডি গ্রিন কার্ড আছে, উনি এসছেন বিয়ের কারণে, তো এসে যদি বিয়ের 2 বছরের মধ্যে গ্রিন কার্ডটা হয়ে যায় তাহলে উনি কন্ডিশনাল গ্রিন কার্ড পান। তো সেখানে ওই 1 বছর 9 মাস পরে জয়েন্টলি অ্যাপ্লাই করতে হয়, করে কন্ডিশনটা রিমুভ করতে হয়। তো সেখান থেকেই আমি শুরু করি যে অলরেডি একটা ভালো অবস্থা গ্রিন কার্ড আছে, বুঝতে পারছেন, একটা সুন্দর জিনিস, কিন্তু সেই জিনিসটা একটা পাওয়া জিনিস অনেক সময় আবার না পাওয়ার দিকে চলে যায়। আসার পরে দেখা গেল উনি সমস্যার সম্মুখীন হচ্ছেন। হ্যাঁ, খুবই একটা বিশ্রী একটা অবস্থা। একটা মানুষ বিয়ে করে আসলেন, একটা সুন্দর সংসার করবেন, সেখানে দেখলেন যে ব্যাপারটা ওরকম সুন্দর না, খারাপ ঘটনা ঘটছে। খারাপ ঘটনা ঘটতে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার আমি মিন করছি। তো সেখানে যদি খুব খারাপ একটা অবস্থা হয় তখন সেই 1 বছর মানে 9 মাস গড়িয়ে যদি 2 বছর চলে যায় তাহলে নর্মালি আপনার গ্রিন কার্ডটা নষ্ট হয়ে যায়। তো সুতরাং তখন আপনি যেহেতু ডোমেস্টিক ভায়োলেন্সের কথা আসলে ইমপ্লাইডলি এটাই মিন করতে চাচ্ছি যে দুজনে মিলে অ্যাপ্লাইটা করা যাচ্ছে না, তখন আপনার যে এই যে দুজন করা যাচ্ছে না তারপরেও কিভাবে সম্ভব, তারপরও এক্সেপশন আছে, আপনি একা একা অ্যাপ্লাই করে ওই কন্ডিশনটা রিমুভ করতে পারেন যদি আপনি দেখাতে পারেন যে আপনি ভায়োলেন্সের শিকার, আপনি ক্রুয়েলটির শিকার। তাহলে সেই যে জয়েন্টলি অ্যাপ্লাই করার যে রুলটা সেটা আপনার জন্য ব্যত্যয় ঘটিয়ে অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট করা হতে পারে। ব্যাপারটা সহজ কিছুই নাই, কেউই বলেনি সহজ, কিন্তু এইরকম একটা ব্যাপার আছে। তাহলে দাঁড়ালো যারা অলরেডি গ্রিন কার্ড হোল্ডার আছেন তাদের কি ব্যবস্থা আছে, এইগুলো একটা। আচ্ছা, আরেকটা গ্রুপ বিয়ে করেছেন, হ্যাঁ, উনি যাকে বিয়ে করেছেন উনি সিটিজেন অর গ্রিন কার্ড হোল্ডার, এবং তারপরে এই গ্রিন কার্ডটাকে অস্ত্র হিসাবে ব্যবহার করে সিটিজেনশিপটাকে অস্ত্র হিসাবে ব্যবহার করে যদি এই যে নন সিটিজেন স্পাউসের উপরে অত্যাচার করা হয়, সেটা যে শুধু আপনার শারীরিক ক্ষতি করা হয় তা না, যদি মানসিকভাবেও অপদস্থ করা হয়, মোট কথা হচ্ছে ক্রুয়েলটির শিকার যদি হন, তাহলে উনি নিজে নিজে সেলফ পিটিশন করে এখান থেকে গ্রিন কার্ড করে বেরিয়ে যেতে পারেন। এমন না যে ওনার জন্য পিটিশন করা হয়েছে তারপরে উনি শুধুমাত্র এটা করতে পারেন। উনি ধরেন পিটিশনই করলেন না, আপনি বিয়ে করেছেন কিন্তু কোনো পিটিশনের খবর নেই, হ্যাঁ, মানে তাকে মানে একটা পরীক্ষায় পাশ করাচ্ছেন আর কি, বিভিন্নভাবে আর কি, হ্যাঁ। তো যদি সেটাও হয়, মানে ইমিগ্রেশন পিটিশন করাও হয়নি, অনেক সময় অনেকে আমরা ভাবি যে ইমিগ্রেশন পিটিশন পেন্ডিং আছে, তখন ভয়ভীতি দেখা হয় আমি কেসটা তুলে নিব, আমি যাব না ইন্টারভিউ ইত্যাদি এ ধরনের। তো সেখান থেকেও একটা আসলো, তাহলে সেলফ পিটিশনের মাধ্যমে আপনি কি যেন বলে আপনি গ্রিন কার্ড করে বেরিয়ে যেতে পারেন। এমনকি আপনার ধরেন কোনো পুলিশ রিপোর্টও নেই, তারপরেও এটা সম্ভব। কিন্তু এখানে ইমিগ্রেশন অথরিটি যেটা জানে সেটা হচ্ছে ইটস এ গোল্ড টিকেট, যে আপনার অন্য কোনোভাবে গ্রিন কার্ড হচ্ছে না, এই একটা অভিযোগ তুলে আপনি গ্রিন কার্ড, এ ধরনের কোনো
ধৃষ্টতা দেখানোর চেষ্টা করবেন না ইমিগ্রেশনের সাথে, এটাতে আপনি সাকসেসফুল হবেন না। আপনি যদি সত্যি সত্যি সমস্যার সম্মুখীন হন, আরেকটা কথা যে আপনি এই ধরনের প্রচুর ফ্যামিলিতে এই ধরনের খারাপ অবস্থা হচ্ছে, সেটা ইস্যু না। আরেকটা ইস্যু হচ্ছে যে আপনার একটু ভুলে গেলাম নাকি, হ্যাঁ, যে এই যে ক্রুয়েলটিটা হলো না, আমি আবার পরে মনে পড়লে আবার বলবো। আচ্ছা, তো কথা হচ্ছে যে এরকমভাবে যদি হয়, আরেকটা ব্যাপার হচ্ছে ইভেন যে পারসিকিউটার, অ্যাকচুয়ালি শব্দটা আদৌ আমি রাইট বলি না, পারসিকিউটার না, হ্যাঁ, যিনি অত্যাচারী আর কি, অ্যাবিউজার, ওনাকে ইমিগ্রেশন অথরিটি ইভেন এই কথা জানাতে পারবেন না যে এই ধরনের একটা পিটিশন পেন্ডিং আছে, আচ্ছা, বা ওনার কোনো বক্তব্য নিতে পারবেন না। হলে ওনার বিভিন্ন ধরনের শাস্তির ব্যবস্থা আছে, এটা আমরা আবার লিখিতভাবে উল্লেখ করে দিই যে আপনি যাতে এই ধরনের দুঃসাহস না দেখান। তো আরেকটা জিনিস হচ্ছে যেটা আমার এখন মনে পড়লো, এটা একটা খুব সুবর্ণ সুযোগ। ধরেন অনেকে লিগ্যালি এই দেশে আসেননি, তাহলে আপনি যদি সিটিজেনও বিয়ে করেন তাহলেও আপনি এখানে বসে গ্রিন কার্ড পান না, ঠিক আছে? আদার দেন এই যে রিসেন্টলি বাইডেন এক্সিকিউটিভ অর্ডার, তাও আবার বিভিন্ন ব্যাপার আছে, আপনার 10 বছর ধরে থাকতে হবে ইত্যাদি গেল। কিন্তু এইখানে আপনি যদি ইলিগালিও ঢুকে থাকেন, এন্ট্রি ইডাব্লিউআই, এন্ট্রি উইদাউট ইন্সপেকশন, তাহলেও এই ধরনের বিয়ের ভিত্তিতে যদি আপনি যন্ত্রণার শিকার হন, তাহলে আপনি এখানে বসে গ্রিন কার্ড করতে পারেন। এটা মনে রাখবেন। ইভেন আপনার ধরেন ডিপোর্টেশন অর্ডার আছে বা আপনি প্রসিডিংসে আছেন, তখনও আবার আপনি 1 বছরের মধ্যে, সাধারণত 90 দিনের মধ্যে মোশনটা রিওপেন করতে হয়, এখানে আপনি 1 বছর পর্যন্ত আপনি সময় পান এটা করার জন্য। আচ্ছা, আরও একটা আছে, আপনি প্রসিডিংসে আছেন এবং আপনি যদি নর্মালি একটা সিস্টেম হচ্ছে ক্যান্সেলেশন অফ রিমুভাল। এটা নর্মালি হচ্ছে যারা 10 বছর ধরে আছেন তারপরে গিয়ে আপনার ওই হয়েছে নোটিস টু অ্যাপিয়ারটা, চার্জিং ডকুমেন্টটা জারি হয়েছে আপনার উপরে, তারপর আপনার কোয়ালিফাইং রিলেটিভ থাকতে হবে যাদের অনেক বড় ধরনের হার্ডশিপ হবে। এটা হচ্ছে নর্মাল ক্যান্সেলেশন অফ রিমুভাল। কিন্তু আপনি যদি ডোমেস্টিক ভায়োলেন্সে এই ধরনের অত্যাচারের সম্মুখীন হন, তাহলে সেটা 10 বছর না, আগের আমলে যে 7 বছর ছিল তাও না, 3 বছর, 3 বছর অ্যান্ড কাউন্টিং। মনে রাখবেন, এটা শুধুমাত্র ওই যে চার্জিং ডকুমেন্ট ইস্যু হলে যে ডেটটা কাট অফ হয়ে যায় 10 বছরের ক্ষেত্রে নর্মাল লোকজনের কাছে, সেটা না। ইভেন কাউন্টিং, যখন আপনি আলটিমেটলি কোর্টে যাবেন, সেখানে যে ফাইল করবেন, সেখানেও আপনি যে কোনো সময়, মানে 3 বছর হলেই আপনি এটা ফাইল করতে পারেন। আসল কথা অন্যখানে, ওই যে আমি আগে যেটা বলেছি, নর্মাল ক্যান্সেলেশন অফ রিমুভালে আপনার কোয়ালিফাইং রিলেটিভ, মানে প্যারেন্টস, স্পাউস, চিলড্রেন আন্ডার 21 আনম্যারিড, তাদের অনেক বড় ধরনের হার্ডশিপ হবে, এটা দেখাতে হবে। আপনার কি হবে এটা দেখা হবে না। কিন্তু এইখানে আপনার নিজের এক্সট্রিম হার্ডশিপ হবে, ওটা দেখালেই আপনার গ্রিন কার্ড হয়ে যাচ্ছে। আচ্ছা, ইফ ইট ইজ বেসড অন ডোমেস্টিক ভায়োলেন্স। তাহলে বুঝতে পারছেন, এটা আরেকটা জিনিস। আরও একটা আছে, ইউ ভিসা। ধরেন আপনি বিয়ে করেছেন, উনি সিটিজেনও না, গ্রিন কার্ডও না, সেখানে আপনি অত্যাচারের সম্মুখীন হচ্ছেন, বড় ধরনের, হাসপাতালে গিয়েছেন, বড় ধরনের ড্যামেজ হয়েছে, হ্যাঁ, আপনি প্রসিকিউশনকে, পুলিশকে হেল্প করলেন ওই যে অ্যাবিউজার, তাকে শাস্তি দেওয়ার জন্য, ইনভেস্টিগেশন করার জন্য। যদি ওই রকমের হয়, তাহলে বেসড অন দিস কোঅপারেশন এবং আপনার যে সিরিয়াস ড্যামেজ হয়েছে, এই জন্য আপনি ইউ ভিসা পেতে পারেন, যেটা আবার কয়েক বছর পরে গ্রিন কার্ডে রূপান্তরিত হয়ে যাবে। তো এইভাবে করে তাহলে দেখা যাচ্ছে বিভিন্নভাবে, আমি হয়তো সব কিছু বলে শেষেও করতে পারলাম না, বা আমার হয়তো সব কিছু মনেও নেই, কিন্তু কথাটা হচ্ছে, মানে আমি দাবি করছি না যে আমি সব জানি, মানে আমার শুধু কথাবার্তা হচ্ছে এই ধরনের বিভিন্ন রকমের সিচুয়েশন আছে, এবং আপনার কি সিচুয়েশন সেটাকে ভিত্তি করে হয়তো এক্সপ্লোর করা যেতে পারে। আপনি যদি কারোর সাথে একটু বসেন, মুরব্বী মানুষেরা আছেন, প্রতিবেশীরা আছেন, বিভিন্ন জনের সম্মানিত লোকজন আছেন, উকিল মুক্তার তো আছেই, তাদের সাথে আপনি বসতে পারেন যে কি কি করা যায়। কারণ অনেক সময় মানুষে লজ্জায় অনেক সময় বলতে চায় না, হ্যাঁ, উকিল মুক্তারের কাছে আবার গিয়ে আবার দেখা গেলো, আবার বিশেষ করে বাঙালিদের কাছে তো বলতেই চাবে না, যে গিয়ে দেখা গেলো পরের দিনে দেখা গেলো জ্যাকসন হাইটসে সবাই চিনে তারে, হ্যাঁ, উনি নাকি আমার কাছে গিয়েছিলেন ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, মানে আপনারা যেখানেই কমফোর্টেবল ফিল করেন,
স্টার্ট টকিং এবং হয়তো আপনার কোনো ব্যবস্থা আছে। ধন্যবাদ। এই ক্ষেত্রে অ্যাবিউজার যিনি, তাকে কি গ্রিন কার্ড হোল্ডার কিংবা সিটিজেনই হতে হবে? ইউ ভিসার ক্ষেত্রে যেটা বললাম, দ্য আনসার ইজ নো। ওকে, আমাদের সাথে সোশ্যাল মিডিয়ায় অনেকে যুক্ত আছেন, আমি একটু সোশ্যাল মিডিয়া থেকে প্রশ্ন নিতে চাই। আমাদের সঙ্গে দর্শক আছেন টেলিফোনে। আচ্ছা, আমরা আগে টেলিফোনটি নিয়ে আসি। দর্শক টেলিফোনে কে আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করুন। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. ওয়ালাইকুম আসসালাম। আমার দুইটা কোয়েশ্চেন আপা। প্রথমটা হলো গিয়ে আমার 14 মাস হয়ে গেছে ওয়ার্ক পারমিটের রিনিউয়ার জন্য আমি অ্যাপ্লাই করছি, 14 মাস হয়ে গেছে, এখনো কোনো খবর নাই। আর সেকেন্ড কোয়েশ্চেনটা হলো গিয়ে যে বাইডেনের এক্সিকিউটিভ অর্ডার যেটা রিসেন্টলি দিচ্ছে, ওই অ্যাপ্লিকেশনের নামটা কি, ওটার কি বলে, আর ওটা কবে থেকে শুরু হবে, এবং একটু যদি বিস্তারিত ওই অ্যাপ্লিকেশনটার ব্যাপারে একটু বলেন। থ্যাংক ইউ। ধন্যবাদ। ওয়ার্ক পারমিট ইজ দ্য লাস্ট থিং ইন মাই মাইন্ড, যেটা নিয়ে আমি হেল্প করতে চাই। আপনার, আমি জানি না কোন ভিত্তিতে, যেমন আপনি মানে ফ্যামিলি পিটিশনের মাধ্যমে আপনার সামনে গ্রিন কার্ড I-485 অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস ফাইল করেছেন, ওটার মানে ভিত্তিতে আপনি ওটা পেন্ডিং থাকলে আপনি ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করতে পারেন। 2, অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন ফাইল করেছেন, 6 মাস পরে আপনি ওয়ার্ক পারমিট, অ্যাকচুয়ালি থিওরিটিক্যালি 5 মাস, কিন্তু আমি বলবো 6 মাস পরে, অন্তত 5.5 মাস পরে করেন গেল। ওর পরে দেখা গেলো এই যেটা বললেন 14 মাস হয়ে গেছে। এগুলোর চেয়ে আমি ওই যে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন, ওই যে I-485 অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস, ওগুলোর উপরে আপনি কাজ করেন। ওয়ার্ক পারমিট এটা একটা অ্যাবসলিউটলি ডিসক্রিশনারি, এটা মানে দেরি হচ্ছে এরকম বহু মানুষেরই, খুব একটা কিছু এখানে করা যাবে না, এখানে সোজা কথা। আচ্ছা, দ্বিতীয় কথা কি যেন বললেন, বাইডেন ঠিক, এগুলার কোনো আলাদাভাবে নাম টাম নাই। হ্যাঁ, এটা অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস, কিন্তু থ্রু PIP, মানে আপনার যে এন্ট্রিটা, এটা হতে হবে ইলিগাল এন্ট্রি উইদাউট ইন্সপেকশন, যেটা লাইক দ্য মিলিটারি স্পাউসেস যেটা আছে, ঠিক তেমনিভাবে এটা হয়ে যাবে প্যারোল ইন প্লেস, এটা হয়ে যাবে। আর এই যে আপনি ইলিগালি এসে এখানে আলটিমেটলি যে গ্রিন কার্ড করছেন, এটার কিছুটা আমি মনে করি এটা 1994 অক্টোবরের 1 তারিখ থেকে এটা আসা শুরু হয়েছে। প্রথম একটা এক্সেপশন তৈরি করেছে টু সেকশন 245, সেটা হচ্ছে 245I। এগুলার ভিত্তিতে মানে এখানে খুব একটা চ্যালেঞ্জ করে কিছু করতে পারবে না কেউ, কারণ এগুলার এই অলরেডি এই ধরনের আইন কানুন রেগুলেশনস এগুলো আছে, এগুলোকে এক্সপ্যান্ড করা হচ্ছে, করে আরও কিছু শর্ত জড়িয়ে দিয়ে এগুলো করা হচ্ছে। সুতরাং এর বাইরে আমার আর তেমন কিছু বলার নাই, কারণ এগুলা ইভলভ করতেছে। আচ্ছা, কবে থেকে? অগাস্ট 19 তারিখ, হ্যাঁ 19। তো এই হচ্ছে ব্যাপারটা। আর একটু বিস্তারিত বলতে বলছেন, 1 জুনের 17 তারিখ বা তার আগে আপনার 10 বছর হতে হবে, এই দেশে দেখাতে হবে। 2, বিয়েটা, সিটিজেনের সাথে বিয়েটা, মানে যার সাথে বিয়ের ব্যক্তিতে এই কথাটা হচ্ছে, সেটা জুনের 17 তারিখ বা তার আগে হতে হবে। আর এটা তারপর থেকে 3 বছর পর্যন্ত করা যাবে। আমার মানে এটা হচ্ছে মানে মোটামুটি ইন্টারপ্রিটেশনটা হচ্ছে, যদি কেউ গ্রিন কার্ড হোল্ডারও মানে কারোর সাথে বিয়ে হয়, যিনি হু হ্যাপেন্স টু বি মানে পার্মানেন্ট রেসিডেন্ট, উনিও যদি তাড়াতাড়ি সিটিজেন হয়ে যান, তারপরে অ্যাপ্লাই করেন ওই যে উইদিন 3 ইয়ার্সের যে ব্যাপারটা, তাহলেও হতে পারে। এগুলো সবই ওই ডিটেলগুলা এখনো ইয়েট টু বি সিন, কিন্তু অগাস্টের 19 তারিখ। তাহলে এই মুহূর্তে যেটা করার আছে সেটা হচ্ছে 10 বছর, কারণ আপনার কোনো প্রমাণ নাই যে আপনি কবে আসছেন। আপনি যদি ভিসা নিয়ে আসছেন, বেড়াতে এসছেন, স্ট্যাম্প থাকে ইত্যাদি থাকে, ওটার কোনো নাই। আপনি ধরেন বললেন যে আসছেন, কিন্তু আসলে ওই সময় আপনি আসেন নাই, এরকম বহু ঘটনা আছে। আমরা যেমন জানি, ওনারাও তেমনি জানে। ওনারা কারা? USCIS এর অফিসার। আপনি আসছেন হচ্ছে ভিজিট বিষয়, হ্যাঁ, করে তারপরে দেখা গেল ওটাতে 7 বছর হয়, 10 বছর হয় না। আপনি বলে দিলেন তার আগে আপনি ওইখান থেকে আসছেন, ইলিগালি ঢুকেছেন 10 বছর আগে, প্রমাণ করেন।
হ্যাঁ, ইভেন ধরেন বললেন যে আমি কানাডা বর্ডার দিয়ে ঢুকেছি 10 বছর আগে, তারপরে কোথাও নিউ ইয়র্কে আসলাম, কতক্ষণ লাগলো, কিভাবে আসলেন, বাসে আসলাম, কতক্ষণ লাগলো, 2 ঘন্টা লাগলো, মাশাআল্লাহ, বুঝতেই পারতেছেন তারপরে কি হবে। তো এইভাবে করে যেন যুক্তিযুক্ত একটা রিজনেবল, একটা প্লজিবল এক্সপ্লেনেশন থাকে। আচ্ছা, তারপরে যতটা পারেন, কারণ এই সেকশন 245 নিয়ে, তারপরে সো কল্ড সিএসএস রুলার নিয়ে এত ধরনের ফ্রডুলেন্ট ডকুমেন্টস করা হয়েছে, তারা এগুলো মোটামুটি জানে যে এগুলো সব ফ্রড ডকুমেন্ট। মানে যতটা পারেন, যেমন আপনার বেবি হয়েছে, বার্থ সার্টিফিকেট আছে, ট্যাক্স রিটার্ন, ট্যাক্স ট্রান্সক্রিপ্টটা, তারপরে কি জানি বলে আপনার একটা আইডি কার্ড বানিয়েছিলেন, গভর্নমেন্ট ইস্যুড আইডি কার্ড, পাসপোর্ট, ইভেন সে বাংলাদেশের পাসপোর্ট এমবেসি থেকে নিয়েছে। এইভাবে করে যতটা পারা যায় সরকারি কাগজপত্রগুলো জোগাড় করার চেষ্টা করেন। আপনার নামে চিঠিপত্র আসছে, জাঙ্ক মেল, হ্যাঁ, যে কেউ, এই যে সঞ্চালক ম্যাডাম হয়তো আপনার জন্য করুণা করে 3টা চিঠি লিখে দিল, হ্যাঁ, আপনি 3টা চিঠি পেয়ে গেলেন না, ওই যে কি জানি বলে জাঙ্ক মেল যে আসছে, এগুলোর গুরুত্ব আরও বেশি। ওগুলো সব কিছু জোগাড় করেন। এই যে বাসার মধ্যে টয়লেট পেপার ছাড়া যত ধরনের কাগজপত্র আছে, এগুলা কাইন্ডলি একটু জোগাড় করেন, দেখবেন অনেক কিছু বেরিয়ে গেছে। ডাক্তার সাহেব বা ডাক্তার ম্যাডাম একটা প্রেসক্রিপশন দিয়েছেন, তারপর একটা ঔষধের বটল, সেটা পড়েছিল, এটা কোথায় পাবেন গিয়া, দেখবেন যে সোফার নিচে বাচ্চা গিয়া লুকে রাখছে, হ্যাঁ, বা গড়ায় পড়ে গেছে গিয়া, হ্যাঁ, খাটের নিচে, সোফার পিছন দিক দিয়া, হ্যাঁ, এই যে বিভিন্নভাবে খুঁজে টুজে কিছু বের করার চেষ্টা করেন, এই ধরনের একটা অবস্থা। তো এইভাবে করে আপনার প্রথম কাজ হচ্ছে 10 বছর ধরে যে আপনি আছেন এটা প্রমাণ করতে হবে। 2, আপনি যে ভদ্রলোক মানুষ এটা প্রমাণ করতে হবে। হয়তো দেখা গেলো আপনার কেন্টাকিতে ছিলেন, ওখানে গিয়ে আপনি একটা বিপদে পড়ছেন, মানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে, ওখানে আপনি ভাবছেন ওটা সব শেষ হয়ে গেছে আর আপনি খেয়াল রাখেন নাই, ওইখানে গিয়ে যত তাড়াতাড়ি পারেন কালকের মধ্যে যাবেন, গিয়ে ওইখানে থেকে যে সার্টিফাইড কোর্ট ডিসপোজিশন, এগুলো যত কিছু আছে, যতই কেউ ডিসপিস হোক আর যাই হোক, এগুলো সব আপনাকে দিতে হবে। তারপরে এফবিআইয়ের একটা রিপোর্ট বের করেন, হ্যাঁ, ওইটা করে আপনি যে কোনো সমস্যা নাই, ধরেন আপনার কোনো কালেই কোনো সমস্যা ছিল না, ভালো কথা, তারপর একটা রিপোর্ট আনেন যে আপনার কোনো অ্যারেস্ট রেকর্ড নাই, লোকাল থেকেও আনতে পারেন, এভাবে গেল। ট্যাক্স রিটার্ন আপনি শুধু 10 বছর দেখাইলে হবে না, ধরেন আপনি 13 বছর ধরে আছেন, 13 বছর ধরেই আপনি যত ট্যাক্স ফাইল করেছেন বা অ্যামেন্ডেড ট্যাক্স ফাইল করেছেন, এগুলার যত ট্যাক্স ট্রান্সক্রিপ্ট আছে, ট্রান্সক্রিপ্ট, এই আপনার কপি যেটা ইভেন সাইন করা না, ওইটা দিলে হবে না, ডেট নাই, সাইন নাই, প্রিপেয়ারের সাইন নাই, এগুলো দিলে হবে না, ওইটা জাস্ট আপনার ইনফরমেশনের জন্য আপনাকে দেওয়া হয়েছে। ট্যাক্স আমি কি আরও বলবো? হ্যাঁ, বলবো, আচ্ছা ঠিক আছে। এইভাবেই করে আপনি 10টা বছর যেখানে আছেন, আচ্ছা বিয়ের সার্টিফিকেটটা হয়তো ওটা হারাই ফেলেছেন, তাড়াতাড়ি দৌড়াদৌড়ি করেন, গিয়ে যে বিয়ের সার্টিফিকেটটা আবার আপনার স্পাউসকে বলে না যে আপনি হারাই ফেলেছেন, তখন আবার মন খারাপ হবে যে আমার বিয়ের সার্টিফিকেট হারাই ফেলেছেন। হ্যাঁ, তো এই যে এই জিনিসগুলো, এগুলো তাড়াতাড়ি জোগাড় করেন, হ্যাঁ, এবং ওইটা উনি বলে এটার নাম কি, আপনি নাম দিয়ে কি করবেন, হ্যাঁ, আপনি এগুলো আগে জোগাড় করেন, তারপরে আমরা নাম ঠিক করবো না একটা। হ্যাঁ, তো ধন্যবাদ। জি, আমরা একটু সোশ্যাল মিডিয়া থেকে প্রশ্ন নেই। আশরাফ তিনি বলছেন, আচ্ছা মোহাম্মদ রাকিব, তিনি জর্জিয়ার আটলান্টা থেকে বলছেন, তিনি বলছেন যে বিভিন্ন সময় যে আমরা শুনে থাকি যে ট্রাম্প আসলে ইমিগ্রেশন অনেক কঠিন হয়ে যাবে, আমেরিকায় অ্যাসাইলাম সিকাররা যারা আছেন এবং তাদের যে এক্সিস্টিং কেস যেগুলো পেন্ডিং আছে এবং ফাইনাল হিয়ারিং ডেটের অপেক্ষায় তারা আছেন, এখন প্রশ্ন হচ্ছে যে এই ডেট আসার আগে তারা কোনো সমস্যায় পড়বেন কিনা, কিংবা ইমিগ্রেশন যদি কঠিন হয় কিংবা ট্রাম্প যদি আসে, সেই ক্ষেত্রে কি আসলে এই ক্ষেত্রে কোনো নেতিবাচক প্রভাব পড়বে কিনা? আমরা হাইপোথেটিক্যাল কথায় না যাই, হ্যাঁ, উনি আসলে কি হবে সেটার কিছুটা আমরা দেখেছি, এবং আসলে এরপরেও যদি আবার আসেন, যেটা উনি গত 4 বছর ভাবছেন যে উনি পাশ করেছেন, ওনাকে পাশ করা হয় নাই, ফলে যে 4 বছর যখন আসবেন তখন কোনো একজন গভর্নর এ কথাটা বলেছিল বাকি 4 বছর হবে রিভেঞ্জ টাইম যদি উনি আসেন। এটা সত্য কি মিথ্যা এটা আপনারা ভালো বুঝবেন গেল। আর আরেকটা কথা হচ্ছে, অনেক সময় আমার মতে আমাদের উচিত এই বাঘের চেয়ে কুত্তারে বেশি ডরানো। বাঘ বনে থাকে, আপনি গেলে বন্দুক রেডি হয়ে যান, কিন্তু এই যে পাশে কুকুর থাকে, কখন একটা কামড় দেবে পায়ের মধ্যে আপনি কিন্তু ভাবতেও পারবেন না। তো ফলে এই যে আপনি কথাটা বললেন ট্রাম্প আসলে কিছু একটা হইবে, এটা আমিও বিশ্বাস করি হইবে,
কিন্তু আপনি দেখেন এই যে 4টা বছর গেল, আমরা তো সবাই দলে দলে ভোগ দিলাম, হ্যাঁ, ডেমোক্রেটদের, যেটা থেকে আমি মন প্রাণে ভালোবাসি তাদেরকে, ভালো কথা, হ্যাঁ। 40 বছর ধরে সিনেটর হিসেবে থেকে তারপর বাইডেন প্রেসিডেন্ট হয়েছে, হি ডিজার্ভস ইট, অল কাইন্ডস অফ থিং। কিন্তু দেখেন এক লোককে সিনেটের কমিটির চেয়ারপারসন বানানো হলো ইমিগ্রেশন দেখার জন্য। উনি কে? মাশাআল্লাহ, বব মেনেন্দেজ, 16 কাউন্টে কনভিক্টেড ফেলন, নিউ জার্সির। উনি একটা কিচ্ছু করে নাই, ওই নিজের অবশ্য পেছন বাঁচাতেই বোধহয় ব্যস্ত ছিলেন, হ্যাঁ। তো এই যে ঘটনা আপনি দেখেন কি কাজ হয়েছে এই 4টা বছরে। সুতরাং উনি আসলে সবাই জানে হবে, তো উনি না আসলেও কি হবে, আই জাস্ট ডোন্ট নো। কারণ সবাই, ইভেন আমি দেখলাম নিউ ইয়র্ক সিটিতে তারা ত্যক্ত বিরক্ত এই ইমিগ্রেন্টদের ব্যাপারে, তারা নাকি সব নিয়ে চলে যাচ্ছে, হাসপাতাল নিয়ে চলে যাচ্ছে ইত্যাদি কথা। তো সুতরাং যারাই আসুক ইমিগ্রেন্টদের পক্ষে খুব একটা ভালো ভবিষ্যৎ বলে আমি মনে করছি না। এই হচ্ছে আমার বক্তব্য। কিন্তু এই ক্ষেত্রে আসলে মানে আইন কিংবা আমেরিকার ইতিহাস আসলে কি বলে, যখন কোনো আইন প্রণেতা যখন তারা কোনো আইন করেন কিংবা কোনো আইন বাতিল করেন, সেই ক্ষেত্রে এক্সিস্টিং যে কেসগুলো আছে সেটার উপর কি কোনো প্রভাব পড়ে কিনা? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যেটা হবে যে ইমিগ্রেশন এমন একটা জিনিস যেখানে কংগ্রেসের মাধ্যমে, সুপ্রিম কোর্টের মাধ্যমে অ্যাটর্নি জেনারেলকে প্রভূত ক্ষমতা দেওয়া হয়েছে। কম্পেয়ার টু মেনি আদার থিংস, অ্যাটর্নি জেনারেল মিনিং এক্সিকিউটিভ ডিপার্টমেন্ট ডিভিশন, যে 3টা ভাগ আছে সরকারের, হ্যাঁ, তারা ইচ্ছা করলে অনেক কিছুই করতে পারে, যেটা কোর্টেও চ্যালেঞ্জ করা যাবে না, যেটা কি জানি বলে কংগ্রেসও চ্যালেঞ্জ করা যাবে না, এটা করতে পারে। এবং বিভিন্ন কেস লয়ের মাধ্যমে, যেমন ইমিগ্রেশনের হাইয়েস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ আপিল হচ্ছে বোর্ড অফ ইমিগ্রেশন আপিলস, এইখান থেকে যে কোনো সময় অ্যাটর্নি জেনারেল একটা কেস হি ক্যান or she can assign to himself or herself, নিয়ে গিয়ে একটা ডিসিশন দিয়ে দিবে। এবং অত্যন্ত মানে দুর্ভাগ্যজনক এবং খুবই খারাপ খারাপ কিছু ডিসিশন এসছে গত আমলে, হ্যাঁ। তো এরকম হতে পারে, এবং এমনভাবে কেস ল, আপনারা তো আইনটা চেঞ্জ করতে হবে না, কিন্তু এমনভাবে কেস লগুলো ডেভেলপ করা যেতে পারে যার ফলে দেখবেন আপনার ওই কি জানি বলে খুবই খারাপ অবস্থা আসতে পারে। এটা খুব স্বাভাবিক যে হ্যাঁ, কেসগুলো হয়তো চলবে, ওগুলো বাতিল করে দেবে না আউটরাইট, কিন্তু কথা হচ্ছে কেসগুলো ডিসিশনগুলো কীভাবে হবে, যারা বাউন্ড। আজকেও আমি জেলখানে একটা কেস করলাম, মানে কি যে একটা কান্নার রোল পড়লো, এক্সপেডিটেড রিমুভাল, 2টা বড় বড় ছেলে আছে, মানে নট 21, বউ সিটিজেন, সে ধরা পড়ছে, হ্যাঁ, তার অলরেডি নেগেটিভ ক্রেডিবিলিটি হয়ে গেছে। এখানে তো আমরা শুনি নাকি ওপেন বর্ডার করে দিয়েছে, না, প্রথমে সবারই স্ক্রিনিং হয়, সেইখানে যদি একবার অফিসাররা কোর্টে না যদি নেগেটিভ ক্রেডিবিলিটি না, রিজনেবল ফিয়ার যে ফাইন্ডিংস করে, সে ক্রেডিবল হয়েছে, কিন্তু আপনার তার যে ভয় আছে দেশে ফিরে গেলে সে ব্যাপারে তারা বলছে নেগেটিভ। এই যে হলো গতানুগতিকভাবে যারা অ্যাফার্ম করে ছেড়ে দেন, মানে তার আর কোনো ভবিষ্যৎ নাই। আমার কপাল ভালো, তাকে এই কেসটা রিওপেন করানো হয়েছে, করে আবার জাজের কাছে নেওয়া হয়েছে। এবং নর্মালি এটা জাস্ট বেসড অন পেপার, যারা ডিসিশন দেয়, আই হ্যাড এ চান্স যে আমি এটা পুরা হিয়ারিং করেছি, হলো। তারপরও ওই জাজ সেই ডিনাই করলো, বিকজ সে বলতেছে আমার হাত পা বাঁধা। এটা 3rd সার্কিটের আন্ডারে, হ্যাঁ, এলিজাবেথ ডিটেনশন সেন্টার 3rd সার্কিটের আন্ডারে, ওইখানে এই কেসলো, এইখানে এই কেসলো, এর ভিত্তিতে আই ক্যান ডু নাথিং। তো এই যে ব্যাপারগুলো, এই যে কেসলোগুলা এমনভাবে করা যায় যে যতই আইন থাকুক, এবং হি ওয়াজ ভেরি সিম্প্যাথেটিক টু দ্য ফ্যামিলি, অল কাইন্ডস অফ থিংস, দ্যাটস ফাইন, মুখে মুখে বলতেছে, বাট হি ইজ অর শি ইজ বাউন্ড বাই দ্য কেস লস। সুতরাং ইয়েস, এই ধরনের অনেক ঘটনা ঘটবে, এগুলোর জন্য আমরা সবাই রেডি আছি, হ্যাঁ, এবং এতে আমাদের পয়সা করিও বাড়বে, বিকজ যতই ক্রিটিক্যাল কেস হবে আমার জন্য ভালো, আই ক্যান ফাইট। যেমন এখন আমি এই কেসের পর এখন 3rd সার্কিট করে, নেক্সট ইয়ার সুপ্রিম কোর্ট যে 11টা কোর্ট আছে, আই ক্যান ফাইল, আই হ্যাভ দ্য লাইসেন্স বহু বছর ধরে, হ্যাঁ, অ্যান্ড আই উইল ফাইল পিটিশন ফর রিভিউ, মানে ফেডারেল আপিল, আই উইল ডু দ্যাট। সো আমার কিছু পয়সা করি আসবে, এই হলো কথা। ধন্যবাদ। জি, একজন দর্শক রয়েছেন, টেলিফোনটি নিয়ে আসতে চাই। দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, জি, হ্যালো, দর্শক আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি কি বলবো? বলেন। দর্শক আপনি বলুন, আমরা শুনতে পাচ্ছি।
আমি আমার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করছি 2007 এর জুলাই মাসে, বুঝছেন? তার ভিসা ফি দেওয়া হয়েছে 2021 এর জুলাইতে। এখন আমার পুরো ফ্যামিলি ভিসা ফি দিছি, খালি স্পন্সর দেওয়া হয় নাই। এখন আমার ভাইটা মারা গেছে, এখন কি উনি আসতে পারবে ওনার ফ্যামিলি, এইটা জানার জন্য। আচ্ছা জি, তো অত্যন্ত দুঃখজনক ঘটনা, অত্যন্ত দুঃখজনক ঘটনা। কারণ ইভেন একটা এক্সেপশন আছে, মানে নর্মাল নিয়ম হচ্ছে পিটিশনার ডাইস। তো পিটিশনার মারা গেলেও যদি বেসিক পিটিশনটা অ্যাপ্রুভ থাকে তাহলে কিছু করা যায়। এইখানে প্রিন্সিপাল বেনিফিশিয়ারি মারা গেছে। হ্যাঁ, তো ডিরেভেটিভ বেনিফিশিয়ারি যারা, তারা যদি আমেরিকাতে থাকে তাহলে কিছু এক্সেপশন বের করা যায়। আদার দেন দ্যাট দ্য আনসার ইজ নো। আরো একজন দর্শক রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনটা নিয়ে আসতে চাই। দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, জি দর্শক আমরা শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি মামুন বলছিলাম ব্রুকলিন থেকে। তো আমার কোশ্চেন হচ্ছে গিয়ে, আমি রিসেন্টলি আমেরিকান সিটিজেন হয়েছি। তো আমার প্যারেন্টস আগামী বছর সিটিজেন হওয়ার জন্য এলিজিবল হবে। তো এখন কি আমার বড় ভাই বোন আছে, বাংলাদেশে থাকে তারা, অ্যান্ড আমার বোন থাকে টার্কিতে। তো এখন আমি তাদের জন্য যদি ইমিগ্রেশন অ্যাপ্লাই করি, তো এটা কি আমার অ্যাপ্লাই করাটা মানে খুব কম সময় লাগবে, নাকি আমার প্যারেন্টস যদি অ্যাপ্লাই করে ওইটা ভালো হবে? লাইক প্যারেন্টস যদি অ্যাপ্লাই করে এটা কত বছর লাগে? আর যেহেতু আমার বোন এখন টার্কিতে আছে, আমি তার সকল অ্যাড্রেস টার্কির ইউজ করব। তো এটা এখন যদি ওরা 2 বছর পরে আবার বাংলাদেশ ব্যাক করে, তখন কি তার অ্যাড্রেসগুলোর যে আমি টার্কিতে ইউজ করছি এটা কোনো ইফেক্ট করবে কিনা কেসে? এটা একটা কোশ্চেন। আর কতদিন লাগবে যদি প্যারেন্টস অ্যাপ্লাই করে, আর যদি আমি অ্যাপ্লাই করি, কোনটা আসলে বেটার হয়? এটার জন্য কোনটা তাড়াতাড়ি হবে? যে কোনো সময় বলবো, যে কোনো সময়ে যে কোনো অ্যাড্রেস চেঞ্জ হলে হ্যাঁ তাড়াতাড়ি ইমিগ্রেশন ডিপার্টমেন্টকে জানানো খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে এখন যদি আপনি অ্যাপ্লিকেশন করার চিন্তা করেন, তাহলে প্রথমে এটা হচ্ছে আপনার পিটিশন ফর ইউর ফ্যামিলি মেম্বার্স। সুতরাং আপনি পিটিশনার, হ্যাঁ, এবং আপনার অ্যাড্রেস চেঞ্জ হলে, আমি জানি যে আপনার কথা বলেননি, আপনার বোনের কথা বলেছেন, আপনার অ্যাড্রেস চেঞ্জ হলে তার 10 দিনের মধ্যে ক্যাপিটাল A ক্যাপিটাল R-11 এই ফর্ম অনলাইনে ফিল আউট করবেন, তারপরে প্রিন্ট আউট বের করবেন, ওখানে একটা রেফারেন্স নাম্বারও আসবে, তারপরে সিগনেচার করবেন, তারপর পেছনের পৃষ্ঠায় একটা অ্যাড্রেস থাকবে, ওখানে সার্টিফাইড মেইল করবেন। এটা এভরি টাইম ইউ হ্যাভ দিস চেঞ্জ অফ অ্যাড্রেস ইউ উইল ডু দ্যাট। আর তা না হলে আপনার বিভিন্ন সময় বিভিন্ন চিঠিপত্র আসবে এবং নষ্ট হয়ে যাবে। তারপরে যতই কান্নাকাটি করেন, যতই মোশন ইত্যাদি উকিল টুকিল দিয়ে লেখেন, কোনো কাজ হবে না যে আমার ওই ডেটটা ফিরিয়ে দেন, গেল। আচ্ছা, আপনার বোনের যদি এরকম চেঞ্জ হয় সেটাও জানাবেন, গেল। আর উনি টার্কিতে থাকেন না বাংলাদেশে থাকেন তাতে ব্যাপার না, ওনার যেখানে জন্ম হয়েছে ওই ভিত্তিতে কিছু কিছু প্রশ্ন আসবে, সেই রিটের ওই ভিত্তিতে সিদ্ধান্তটা হবে, গেল। আচ্ছা, আপনি অ্যাপ্লাই করলে কতদিন লাগবে, আপনার বাবা অ্যাপ্লাই করলে কত লাগবে, এগুলোর উত্তর আমি দিব না। কেন দিব না? প্রথম কথা হচ্ছে আমি জানি না এই মুহূর্তে, জেনারেলি জানি, কিন্তু আমি দিব না। আমি যেটা দিব, কারণ আপনার এই প্রশ্ন আরও হাজার হাজার মানুষের আছে। আসেন আমরা একটা কাজ করি। visabulletin.gov like Victor, visa starts with the V like Victor, visabulletin.gov একটা শব্দে। এইখানে গুগলে গিয়ে এন্টার করবেন, করলে দেখবেন একটা চার্ট আসবে। ফ্যামিলি বেস পিটিশনের উপরে 2টা চার্ট আসবে, একটা হলো ফাইনাল অ্যাকশন, আর একটা হচ্ছে প্রথম কখনোই টাকা দিতে পারবেন। তো মোট কথা হচ্ছে ওখানে আপনি দেখবেন কোন ক্যাটাগরিতে হ্যাঁ কতদিন সময় লাগছে। যেমন ভাই বোন ক্যাটাগরি আপনি যেটা করবেন সেটা হচ্ছে F as in Frank 4, এইটাতে গিয়ে দেখবেন হোল ওয়ার্ল্ডে, কারণ ওই কয়েকটা দেশ আছে খুবই খারাপ অবস্থা, হ্যাঁ, ইন্ডিয়া, চায়না, ফিলিপিন্স, মেক্সিকো, এগুলা। কিন্তু আমাদের এগুলো হচ্ছে একটা ডেট দেওয়া আছে, সেই ডেটে যারা অ্যাপ্লাই করছে তারা এখন, যেমন 2008 সাল F4 ক্যাটাগরির জন্য এরকম আছে। ঠিক তেমনি আপনার বাবা যদি অ্যাপ্লাই করেন, সেখানে আবার কথা আছে কার জন্য অ্যাপ্লাই করছেন, যার জন্য, যেই বাচ্চাদের জন্য অ্যাপ্লাই করবেন, কেউ হয়তো বিবাহিত, কেউ হয়তো বিবাহিত না,
কেউটা F1 ক্যাটাগরি, কেউটা F3 ক্যাটাগরি। সুতরাং ডিপেন্ডিং অন ওই জিনিসটা আপনারা কাইন্ডলি ওখানে গিয়ে নিজেরা একটু সার্চ করুন। যারা এই বাংলাদেশ থেকে যে প্রশ্ন করলেন বা প্রত্যেকে শিক্ষিত মানুষ গিয়ে দেখেন, তারা ইজি এটা visabulletin.gov। আচ্ছা, এটা হওয়ার আগে, এখানে যাওয়ার আগে আরেকটা জায়গা যেখানে প্রথমে ফাইল করবেন uscis.gov। ওখানে গিয়ে আপনি প্রসেসিং টাইম দেখতে পারেন যে কতদিন লাগতেছে। ওখানে প্রথমে গিয়ে তারপর একটু স্ক্রল ডাউন করলে 3টা মানে বিভিন্ন জায়গায় যেখানে ক্লিক করলে ওপেন হবে। একটা হলো আপনার অ্যাড্রেস, আপনার যে কেসটা ওটার কী অবস্থা আছে, গণহারে বলে দেবে এটা পেন্ডিং ইত্যাদি ইত্যাদি। তারপর এটা হচ্ছে প্রসেসিং টাইম, সেটা আপনি কী খুঁজবেন I-130। সেকেন্ডটায় খুঁজবেন কোন ভিত্তিতে সিটিজেন তার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করছে কি বোনের জন্য। তারপরে যাবেন কোনখানে এটা পেন্ডিং, কিভাবে জানবেন? ওই যে রিসিট নোটিশটা আসবে সেটার সবচেয়ে নিচে বাম দিকে একটা অ্যাড্রেস আছে, সে ক্যালিফোর্নিয়া সার্ভিস সেন্টার হতে পারে, ভার্মন্ট সার্ভিস সেন্টার হতে পারে। ওই জায়গায় যাবেন যে এইখানে এটা পেন্ডিং আছে, তখন বেরিয়ে যাবে যে এটা কতদিন লাগছে। এইভাবে করে USCIS United States Citizenship and Immigration Services.gov আর visabulletin.gov, এই দুইটা জিনিস প্রত্যেক দর্শককে আমি অনুরোধ করব খাতা কলম নিয়ে বসেন, লেখা নেন, লেখা তারপরে এইগুলোতে রেগুলার চেক করবেন, সব উত্তর পাওয়া যাবে। এইখান থেকে কেন আমি বলতে যাবো আপনার 3 দিন লাগবে না 4 দিন লাগবে, আপনি নিজে আরও ভালো করে বলতে পারবেন। আর এটা বললাম এই জন্য, এটা শুধু আপনি নিউ ইয়র্কে থেকে দেখতেছেন তা না, বাংলাদেশ থেকে অনেকে দেখে, ইটালি থেকে অনেকে দেখে, তারাও যেন খুঁজতে পারে যে এই যে ভাই যে নিচ্ছেন না কালকের মধ্যে, দুনিয়ার মানুষ নাকি কালকের মধ্যে চলে যায়, ওনারও একটা মেসেজ পাবে যে না ভাই ঠিকই বলতেছে, যে একটু সময় লাগতেছে। নাহলে বলবো যে তোমার ভাই আমার নিল না, এই করলো না, সেই করলো না, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, তো ফলে এগুলার যে সত্য না, অনেক সময় যে লাগবে এটা ওনাদেরকেও বুঝতে দেন। ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা ইমিগ্রেশন নিয়ে আরো আলোচনা করবো, একটু বিরতির সময় হয়ে গেছে, সঙ্গেই থাকবেন। দর্শক টিভিএন অ্যানালাইসিস নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. আবারও স্বাগত জানাচ্ছি টিভিএন অ্যানালাইসিসে। ইমিগ্রেশন নিয়ে কথা বলছি আজ। অ্যাটর্নি মীর মিজান আমার সাথে আছেন। দর্শক আপনারাও যুক্ত হয়ে যান, টেলিভিশনের স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করুন, অথবা টিভিএন 24 আমাদের ফেসবুক পেজে লাইভ স্ট্রিমিং হচ্ছে, সেখানেও যুক্ত হতে পারেন। ইমিগ্রেশন সংক্রান্ত আপনি যে কোনো প্রশ্নের উত্তর দেবেন আমাদের আজকের অতিথি অ্যাটর্নি মীর মিজান। আমাদের আজকের আলোচনায় যে বিষয়টি গুরুত্ব পাচ্ছিল সেটি ছিল ডোমেস্টিক ভায়োলেন্স। দুটো ছোট ছোট বিষয় আসলে জানার চেষ্টা করব। সেটি হচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্সকে আসলে শুধু ফিজিক্যালি হওয়াটাই জরুরি, নাকি আপনি মানসিক নির্যাতনের কথাও বলছিলেন, মেন্টালি যদি কেউ অ্যাবিউজ হয় সেই ক্ষেত্রেও আসলে তিনি প্রতিকার পাবেন কিনা? অ্যাবসলিউটলি, এটা হচ্ছে ক্রুয়েল এন্ড ইনহিউম্যান ট্রিটমেন্ট। সেটা আমি অবশ্যই একবার বলেছি, ঠিকমতো বলিনি, যে এটা যে আপনার এখানে একটা কাটা দাগ থাকতে হবে সে ধরনের কোনো কথা নেই। মানে শুধুমাত্র, হ্যাঁ, নট নেসেসারিলি আপনার যে মানে মনের মধ্যে যে আপনার যে ক্ষতটা সৃষ্টি হয়েছে সেটাকে আপনার বের করে আনতে হবে বিভিন্নভাবে। হ্যাঁ, এবং এই জন্য আপনি প্রফেশনাল যে সমস্ত সার্ভিসেস আছে সেখানে এগুলোর আপনার সাহায্য নেবেন। ওর ভিত্তিতে যে সমস্ত রিপোর্ট আসবে সেগুলো আমরা ব্যবহার করি। সাইকিয়াট্রিস্ট এর কাছে আপনি যেতে পারেন, গিয়ে আপনি কথা বলতে পারেন। কিন্তু আবার এখানে কথা আছে, জাস্ট একদিন গেলেন আর একটা বিরাট একটা রিপোর্ট নিয়ে আসলেন, এটা কোনো কার্যকারিতা থাকবে না। হ্যাঁ, এটা একটা ভিত্তিতে থাকতে হবে যে আপনি রেগুলার যাচ্ছেন, অনেক দিন ধরে গেছেন, গিয়ে ওর ভিত্তিতে যদি উনি একটা রিপোর্ট দেন তাহলে এটার ব্যাপারটা খুব ভালো হবে আর কি, সেটা স্ট্রং হবে। জি, আমরা দর্শকদের প্রশ্ন নিব। সোশ্যাল মিডিয়াতেও অনেকে যুক্ত আছেন। মোহাম্মদ নাসিম জানতে চেয়েছেন, আচ্ছা, ঢাকা নিউজ সম্পর্কে তিনি জানতে চেয়েছেন। আপনাকে রাত 11টার সংবাদ দেখার আমন্ত্রণ জানালাম। আমাদের প্রত্যেকটি সংবাদের বুলেটিনে কিন্তু আমরা বাংলাদেশ এবং ঢাকার খবরাখবর জানিয়ে রাখি। আরো অনেকে আমার সঙ্গে যুক্ত আছেন। আমি বরং একটি টেলিফোন নিয়ে আসি। টেলিফোনে একজন অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। আমি সামিউল বলতেছি ইন্ডিয়ানা থেকে। জি, ওয়ালাইকুম আসসালাম, বলুন। জি, আমার কোশ্চেন হলো, আমার শাশুড়ি
বাংলাদেশ থেকে আমেরিকা আসছেন, উনি ইমিগ্রেন্ট ভিসাতে আসছেন, আমরা সিটিজেন, আমার ওয়াইফ তার জন্য অ্যাপ্লাই করছিল। তো উনি এখানে আসছেন 3 সপ্তাহ হলো। আমরা তো সোশ্যাল সিকিউরিটি কার্ডটা অটোমেটিক্যালি বাসায় মেইলে পাইছি। তো আমি জানি না আসলে গ্রিন কার্ডের জন্য আমাকে কি আলাদাভাবে অ্যাপ্লাই করতে হবে, নাকি অটোমেটিক্যালি আগেই আমরা পে করছি, গ্রিন কার্ডটা অটোমেটিক্যালি আসবে? এটা যদি একটু বলতেন তাহলে একটু ভালো হতো। জি হ্যাঁ, আপনার উনি যেদিন এয়ারপোর্টে এসে মানে পোর্ট অফ এন্ট্রিতে এসে ওটার সাথে একটা প্যাকেট ছিল, এটা দিলেন, ওটা করে প্রসেস করে যখন পাসপোর্টে একটা স্ট্যাম্প দিয়ে দিল, দ্যাটস when she got the green card, মানে পার্মানেন্ট লফুল পার্মানেন্ট রেসিডেন্স। নট যখন ওই যে ঢাকা ইন্টারভিউ হয়েছে পাস করেছেন, হ্যাঁ, নট অ্যাট দ্যাট টাইম যখন পাসপোর্ট রেখে দিয়েছে, পাসপোর্ট তারপর আবার ফিরিয়ে দিল, নট অ্যাট দ্যাট টাইম যখন পোর্ট অফ এন্ট্রিতে এসে উনি ইন করলেন, সেই তখন ওনার লফুল পার্মানেন্ট রেসিডেন্স হলো। তারপরে যেটা বাকি আছে এখন আপনি যেটার জন্য অপেক্ষা করছেন, স্টুডেন্ট আইডি কার্ডের মতো একটা ব্যাপার। আপনি ভর্তি হয়ে গেছেন, তারপরে গিয়ে ওই ছবি টবি দিবেন, তারপরে গিয়ে ছবি তুলবেন আপনার আইডি। ওইটা মানে নট নেসেসারিলি যেটা আপনার খুব দরকার আছে, হ্যাঁ, ওটা আপনার যে পাসপোর্টে স্ট্যাম্প দিয়ে দিয়েছে, দ্যাটস ইউর মানে পার্মানেন্ট রেসিডেন্স। এখন কোনোটা একটু তাড়াতাড়ি আসে, কোনোটা একটু সময় নিবে। আর যদি অনেক সময় লেগে যায়, বেশ কয়েক মাস চলে গেছে, তখন I-90, হ্যাঁ, এই অ্যাপ্লিকেশন করে আপনি যে সে হারিয়ে গেছে বা কিছু একটা কোনো ব্যাপার আপনি জানাতে পারেন তাদেরকে, হ্যাঁ, এবং সেটা আপনি পেতে পারেন। কিন্তু আপনার গ্রিন কার্ড ওনার হয়ে গেছে। এমনকি ধরেন কোনো জরুরি কারণে ওনাকে যদি দেশে যেতে হয়, তখন আপনারা নিকটস্থ ইমিগ্রেশন অফিসে গিয়ে, হ্যাঁ, আপনার ওনার জন্য স্ট্যাম্প করে নিয়ে আসতে পারেন। যদি বর্তমানে যেই সময়টা দেওয়া হয়েছে, অনেক সময় একটা টেম্পোরারি কিছুদিনের জন্য সময় দেওয়া হয়, অনেক সময় ইভেন 1 বছরেরও দেওয়া হয়, তাহলে তো হয়েই গেল, ওই পাসপোর্টের ওই স্ট্যাম্প দিয়ে উনি আসা যাওয়া করতে পারবে। কিন্তু যদি সে 2 মাসের সময় দেওয়া হয়ে গেল, 2 মাস পার হয়ে গেছে, এখনও গ্রিন কার্ড আসেনি, হ্যাঁ, উনি তারপরে লোকাল ইমিগ্রেশন অফিসে গিয়ে স্ট্যাম্প করিয়ে উনি ওটা দিয়েও দেশে আসা যাওয়া করতে পারবেন। ধন্যবাদ। জি, আমরা একদম শেষ মুহূর্তে চলে এসেছি, একদম শেষ মিনিটে আপনার কাছে একটা জিনিস জানতে চাইবো। সেটি হচ্ছে, আমরা ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে কথা বলছিলাম এবং শুরুতে আলোচনাতে আপনি একটা কথা বলছিলেন যে দেখা যাচ্ছে যে অনেকের হয়তো বা কোনোভাবেই ইমিগ্রেশন প্রসেস হচ্ছে না, তখন হয়তো তারা এটাকে কাজে লাগিয়ে এক ধরনের গ্রিন কার্ড পাওয়ার চেষ্টা করে থাকেন। তো এই ক্ষেত্রে যিনি হচ্ছে ভিকটিম, তিনি যার বিরুদ্ধে অভিযোগ করছেন, অর্থাৎ যিনি অভিযুক্ত, তিনি যদি মিথ্যা অভিযোগে অভিযুক্ত হয়, তাহলে আসলে তার কি করার থাকতে পারে? না, ওই ধরনের ব্যবস্থার জন্য এটা করা হয়নি। ওটার আলাদা রিকোর্স আছে। কেউ যদি খারাপ কিছু করে, এটা বিভিন্ন ধরনের ল এনফোর্সমেন্টের যে ব্যাপার আছে, যদি এটা জানা যায় যে ওনার জন্য কোনো ক্ষতিকর কিছু করা হচ্ছে, এবং ওটা যদি ওনাকে গিয়ে আঘাত করে সামহাও, মানে ওনার বিরুদ্ধে সমস্যার সৃষ্টি হয়, তখন ডেফিনেটলি ফ্রডের জন্য, হ্যাঁ, প্রতারণার জন্য, হ্যাঁ, ম্যালিশিয়াস প্রসিকিউশনের জন্য উনি অভিযুক্ত হবেন। হ্যাঁ, সেটার ব্যবস্থা আইনে আছে। কিন্তু এখানে যে ব্যাপারটা আমরা আলাপ করছিলাম সেটা হচ্ছে যে ওনাকে না জানিয়ে, কারণ এটা করা হয়েছে ওনার প্রোটেকশনের জন্য, যিনি ভিকটিম তার প্রোটেকশনের জন্য, হ্যাঁ, সুতরাং এই ব্যাপারে এইখানেই কথা। কিন্তু তারপরে যদি যে কোনো কেউই অন্য আরেকজনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেন, তাহলে তো সেটার জন্য রিকোর্স আছে। জি, অসংখ্য ধন্যবাদ। আজকের মতো সময় শেষ হয়ে গেছে। ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ধন্যবাদ জানাবো দর্শকদেরকেও। টিভিএন অ্যানালাইসিসে এই ছিল আমাদের আজকের মতো আয়োজন। টিভিএন 24 এর সঙ্গেই থাকুন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।